আমন্ত্রণ ২১ রাতে আমাদের আজকের বিষয় দিয়েছে তফসিল রাজনীতির গোজামিল। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। মঞ্জু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। তুষার ভাইকে দিয়ে শুরু করতে চাই, কিন্তু তার আগে আজকে বহুল প্রত্যাশিত আলোচিত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আজকে নির্বাচন কমিশন থেকেও একটি নির্দেশনা দেওয়া হয়েছে, আমি সেটি একটু উল্লেখ করতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের আচরণবিধি কঠোরভাবে নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পরদিন থেকে ভোট গ্রহণের দুদিন পর পর্যন্ত প্রতিটি উপজেলা ও থানায় ন্যূনতম 2 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। তার মানে শুক্রবার থেকেই নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করা শুরু করবেন এবং ভোটের 2 দিন পরেও। মানে ভোট গ্রহণের কি কোনো আশঙ্কার কোনো বিষয় বা ভোটের পরেও কি ধরনের কোনো ঘটনা কি আশঙ্কা করছেন? আমি কয়েকটি বিষয় একটু বলি। তফসিল তো তফসিলের মতোই, তফসিল ঘোষিতই হয় নির্বাচন হওয়ানোর জন্য, কিন্তু যারা এটা ঘোষণা করেছেন তারা মনে করছেন যে নির্বাচনে যারা অংশ নেবেন তারা আচরণবিধি লঙ্ঘন করবেন, এবং এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে এটি কিন্তু মূলত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা অথবা নির্বাচন সংক্রান্ত যেসব অপরাধ হবে এগুলিকে এক ধরনের নিয়ন্ত্রণ করার জন্য, বিচার আচার করার জন্য তাৎক্ষণিকভাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে বিচার করতে পারেন। প্রশ্ন হচ্ছে প্রথমত এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি, এই বিষয়টা নিয়ে অনেক জায়গাতে আপত্তি আছে। তাৎক্ষণিক বিচার ধরে নিলাম যে এটা খুবই জরুরি শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, কিন্তু যদি নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা যায়, এই যে এত মাস ধরে যে প্রতি মাসে মব হচ্ছে, এই সরকার মব নিয়ন্ত্রণের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারলো না? নাকি নির্বাচনের সময় মব করলে অপরাধ, নির্বাচনের আগে মব করলে প্রতিবাদ? এইটা হচ্ছে রাজনৈতিক গোজামিল, এইটা হচ্ছে সিদ্ধান্তের অনিরপেক্ষতা, এইটা হচ্ছে জনগণকে বাদ দিয়ে নিজেদের মতো করে চিন্তা করা। জনগণের নিরাপত্তাই তো প্রধান। এই যে নির্বাচনী বিধি লঙ্ঘন হলে কি ঘটবে? নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, কিন্তু জনগণের সহায় সম্পত্তি আক্রান্ত হলে, জনগণ যদি বিনা কারণে বিনা অন্যায় কাউকে দিয়ে বা কোনো গোষ্ঠী দিয়ে আক্রান্ত হয়, যদি মাজার ভাঙা হয়, যদি কারো ব্যক্তি অপরাধের জন্য তার পরিবার পরিজনকে আক্রান্ত করা হয়, যদি শুধুমাত্র সন্দেহবশত অথবা ক্ষোভবশত বা ঘৃণাবশত একজন ব্যক্তি যে সরাসরি অপরাধের সাথে সংযুক্ত না তাকে আক্রমণ করা হয়, অথবা চাঁদাবাজি করার জন্য কাউকে অহেতুক হয়রানি করার জন্য এই কাজগুলি করা হয়, সেগুলি অপরাধ না? তো সেগুলির বিচার আচার কি হবে? শুধু নির্বাচনের সময় বিচার আচার, এর মানে কি? এইখানেই হচ্ছে অনিরপেক্ষতা, এবং এই জন্যই ফখরুল ইসলাম আলমগীর, আমি সেই প্রসঙ্গে আরেকটি জায়গায় আসি। আপনি কি চাচ্ছেন তুষার ভাই যে যেভাবে চলছে চলুক নির্বাচনে? না, আমি সেটা চলছে না। আমি শুধু এটাই দেখাতে চাচ্ছি যে আসলে আমাদের এই গোজামিলের কাজগুলি সবসময় চলতে থাকে। তখন তো আপনি বলবেন যে এতদিন তো ছিল, তা তফসিল ঘোষণার পরে এটা পরিবর্তন হলো না কেন? আমি শুধু বলছি যে এতদিন যে অবস্থায় চললো এটা হতে দিল কেন? কারণ কে আক্রান্ত হলো, কার ক্ষতি হলো, এই ক্ষতিটা কে বিবেচনা নেবে, কে এটার ক্ষতিপূরণ দিবে, এই বিষয়ে কোনো বিষয় নাই। মূলত নির্বাচনের সময় ক্ষমতাবানরা নির্বাচিত হওয়ার জন্য সব জায়গাতে হাঁটাহাঁটি করবেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, কিন্তু জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই অন্তর্বর্তী সরকারের মাথায় এখনো কোনো ব্যথা নাই। আমার ধারণা তারা শুরুতেই কয়েক লক্ষ প্যারাসিটামল একসাথে খেয়ে নিয়েছেন, হ্যাঁ, যাতে মাথা ব্যথা না করে। কয়েক লক্ষ প্যারাসিটামল তারা একসাথে খেয়েছেন, খেয়ে তাদের কোনো কিছু নিয়ে মাথা ব্যথা নাই। তারা যেখানে মাথা দিবেন ওইটা নিয়ে তাদের ব্যথা, কিন্তু জনগণের মাথা বাঁচানোর জন্য তাদের মাথায় কোনো ব্যথা নাই, এবং এই সিদ্ধান্তের মধ্যে এটা বোঝা যাচ্ছে। আপনি যেটি উল্লেখ করতে যাচ্ছিলেন, আমি আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বিবৃতি দিয়েছেন, সেখানে তিনি কি কথা বলেছেন? আমি একটা উদাহরণ দিই আপনাকে। এই কয়েকদিন আগে ফুয়াদ, আমার খুবই আদরের একজন মানুষ, ফুয়াদকে যেভাবে আক্রান্ত করা হলো, এটা মব না? এবং এই ঘটনার কারণেই এত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়ে এত চিন্তা ভাবনা। তিনি অবশ্য মব বলতে এটি রাজি নয়, সেটা তার ব্যক্তিগত বিষয়, সে অনেক উদার গণতান্ত্রিক হতে পারে, কিন্তু এটা তো মব, একদল লোক। হ্যাঁ, এক অর্থে মব না যদি তাদের রাজনৈতিক পরিচয় থাকে, কিন্তু পত্রিকাগুলি কেউ তাদের রাজনৈতিক পরিচয় দেয় নাই, বলেছে জনতা। তো এটা কোন জনতা? তিনি সরাসরি বলছেন বিএনপির একাংশ, সেটা সে অভিযোগ করেছে। মবে যারা আক্রান্ত হয় তারাও অভিযোগ করেছে যে এটা অমুক জনতা তমুক জনতা, কিন্তু মব তো মবই। পরিচয় দিয়ে আসতে হবে, হাতে ব্যানার নিয়ে, পরিচয় নিয়ে দাঁড়িয়ে বলতে হবে যে এই রাজনৈতিক কারণে তাকে আমরা আক্রমণ করেছি। ব্যাপারটা কিন্তু তাই। যতক্ষণ পর্যন্ত একটি গোষ্ঠীর পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত এটা সকলে মিলে করেছে, এটা মব। এবার আসেন আপনার পরের প্রশ্ন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি আমরা দেখেছি, তিনি বলেছেন যে দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকারের যে মানবাধিকারের ক্ষেত্রে আইন শৃঙ্খলার ক্ষেত্রে যে অগ্রগতি হওয়ার কথা ছিল সেই অগ্রগতি হয়নি। এর পাশাপাশি তিনি আরেকটি কথা বলছেন, বিচার বহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যুর স্বাধীন তদন্ত ও আইন শৃঙ্খলা বাহিনীকে জবাবদিহির আওতায় আনার কথা বলেছেন। উনি পলিটিক্যালি খুব কারেক্ট মানুষ, তো উনি সব দিক ঠিক রেখে কথা বলেন এবং ওনার কথায় আসলে খুব একটা ভুল খুঁজে পাওয়া যায় না। কিন্তু উনি মূলত একটা গতানুগতিক দাবি জানিয়েছেন আর কি, এবং যেটা বলেছেন যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখতে পারে নাই, সেই কথা তো ধরেন একটু আগে আমিও বললাম। আমি আরেকটা উদাহরণ দিই। আমি একজন মানুষকে খুব ভালোবাসি, আমাদের প্রেস উইংয়ের দায়িত্বে যিনি আছেন, উনি কয়েকদিন আগে একটা স্টেটাস দিয়েছেন, সেখানে উনি ফুলবাড়ি কয়লা তোলা দরকার ছিল এরকম বলেছেন। এটা একটা চমৎকার যুক্তি। দেখেন, আমি প্রসঙ্গটা জোর করে টেনে আনছি, এটা কিছু মনে করবেন অবশ্যই, আমাদের কিছু মনে করবেন না, কিন্তু পরে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে উনি এএফপিতে যখন ছিলেন, এএফপিতে থাকলে এক ধরনের তিনি লিখতেন, কিন্তু এখন সরকারে ঢুকে উনি আরেক ধরনের লিখছেন, কারণ তার অভিজ্ঞতা ডিফারেন্ট হয়েছে। তো এএফপিতে থাকার সময় তার বিবেক কাজ করে নাই, বা দেশের জন্য যে বুদ্ধি সেটা কাজ করে নাই। একজন সাংবাদিক কি কোথায় চাকরি করছে সেটার কথা চিন্তা করে লেখালেখি করবে, নাকি সে যেটা সত্য জানে সেই লেখালেখি করবে? প্রবলেমটা এইখানেই। আমরা কি করে জানেন, আমরা শেষ পর্যন্ত নিরপেক্ষ থাকতে পারি না। এটা আমি ব্যক্তিগতভাবে আমাকে ওইখান থেকে আলাদা রাখছি না, কিন্তু আমরা নিরপেক্ষ থাকতে না পারলে আমরা সেটাকে অ্যাকনোলেজ করি যে আমি এই জায়গাটাতে নিরপেক্ষ থাকতে পারি নাই। এই একই ঘটনা এই অন্তর্বর্তী সরকারের জায়গায় ঘটেছে। কিভাবে ঘটেছে আপনি দেখেন, একটা দল তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পদত্যাগ করে, আবার সেই দল উপদেষ্টারা পদত্যাগ করার পরে জায়গা খালি রেখেছে, ওনারা আসবেন এই আশায়, এবং পত্রিকাতে সেটা রিপোর্ট হয়েছে। একজনের জন্য দূরবর্তী এলাকায় লক্ষ্মীপুর সম্ভবত, আরেকজনের জন্য ঢাকা 10 একেবারে ধানমন্ডি। হ্যাঁ, তো এই যে দুইটা আসন খালি রাখা হয়েছে, সাংবাদিকরা বলছেন যে ওনারা আসবেন বলে জায়গা খালি। ওনারা আসবেন কি করে জানে? এই জন্য জানে যে উপদেষ্টা যাই হোক না কেন, রাত্রেবেলা বাড়িতে গিয়ে তারা ছাগল জবাই করে খেত সবাই। যার বাড়িতে আপনি ছাগল জবাই করে খেয়েছেন তার বাড়ির খবর আপনি সবার আগে জানতে পারবেন, আবার ছাগল খেয়েছেন আরেকজনের। তো এইগুলা হচ্ছে অনিরপেক্ষতা। এগুলা নিয়ে কোনো কথা হয়েছে? হয় নাই। এবং এই যে অনিরপেক্ষতার জায়গা এরকম শত শত আছে। ছোট ছোট অনিরপেক্ষতা কি করে জানেন, সবগুলি এক জায়গায় জড়ো করলে বড় হয়ে যায়। আজকের পত্রিকায় খবর আছে স্বাস্থ্য সংস্কার কমিশনের চেয়ারম্যান নিয়ে আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনি সবই আগে থেকে। জি আচ্ছা, আপনি মঞ্জু ভাইয়ের কাছে এই প্রশ্ন ঠিক আছে, আমি স্বাস্থ্য সংস্কার কমিশন এটা আসেন, তারপর এটি পরের দিকে আসি। আমি আগে নির্বাচন নিয়ে, রাজনীতি নিয়ে আলোচনা করি। মঞ্জু ভাইয়ের কাছে আসতেছি। মঞ্জু ভাই, গত রোববারের পর থেকেই আপনারা একটি কথা বলছেন যে আসলে যে নির্বাচনের পরিস্থিতি আসলে কি হবে, যেখানে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার কথা বলা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে আইন শৃঙ্খলা বাহিনী ছিল তারাও কিন্তু দায়িত্ব পালন করেছে। যে ঘটনাটি ঘটেছে তাদের সামনেই এই ঘটনাটি ঘটেছে, যেটি অভিযোগ করা হয়েছে। তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কি যথেষ্ট মানে আসলে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, নাকি আসলে রাজনৈতিক দলগুলোর তাদের সংস্কৃতিটা পরিবর্তন করা জরুরি? হ্যাঁ, ধন্যবাদ। আমি যেটা বলছিলাম যে দেখেন, তফসিল ঘোষণাটা কিন্তু একটা অগ্রগতি আমাদের রাজনৈতিক অঙ্গনের জন্য। কারণ এতদিন কথা ছিল যে ইলেকশন আদৌ হবে কি না, কথা বিএনপি প্রশ্ন তুলেছিল যে এই সরকার ইলেকশন করতে চায় না, তারা লম্বা সময় ধরে থাকতে চায়। তারপরে জুনে না ডিসেম্বরে না এপ্রিলে না, এই নানা পথ পরিক্রমায় আমরা কিন্তু এখন একটা ফিক্সড জায়গায় এসে পৌঁছেছি। আমরা একটা নির্ধারিত ডেট পেলাম, আমরা একটা শিডিউল পেলাম। দ্যাট মিনস ইলেকশন অলরেডি স্টার্টেড। এখন যে কথাটা তুষার ভাই বললেন যে ইলেকশন আসলে উত্তেজনাটা আরও বাড়ে, একটা স্পেশাল সিচুয়েশন তৈরি হয়। কারণ আমরা এখন 5টা নেতা একসাথে কনস্টিটিউয়েন্সিতে মুভ করে, যেটা এতদিন হয় নাই। এখন যখনই মুভ করে, যখনই সবাই একসাথে ক্যাম্পেইন করে, যখনই একসাথে মিছিল প্রচারণাটা চালায়, তখন উত্তেজনাটা আর বাড়ে। উনি এতক্ষণ যেটা বললেন যে এমনিতেই তো আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভোলাটাইল। আইনশৃঙ্খলা পরিস্থিতি এতদিন উন্নতির জন্য আপনার কোনো পদক্ষেপ নেন নাই কেন? ওনারা বলছেন যে ওনারা পদক্ষেপ নিয়েছেন, এটা আরও খারাপ হওয়ার কথা ছিল, এটা আরও বাজে হওয়ার কথা ছিল। এরকম পরিস্থিতিতে দেশে গৃহযুদ্ধ হয়, দেশে আরও বেশি মানে যেটাকে মব বলা হচ্ছে এটা আরও বেশি হয়। এই ধরনের সম্ভাবনা ওনারা বলছেন যে আমরা অনেক কমিয়ে এনেছি, এবং এটা আপনারা আকাঙ্ক্ষার দিক থেকে হয়তো কম, কিন্তু যেটা হওয়ার ট্রেন্ড বিভিন্ন দেশে যেটা হয়েছে সেটার তুলনায় কম হয়েছে। এটা ওনাদের পরিতৃপ্তি হতে পারে, কিন্তু আমাদের প্রত্যাশার জায়গা থেকে আমরা মনে করেছি যে এটা আমরা আরও একটু বেটার মানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা আশা করেছিলাম। যেটা উনি ফুয়াদের কথা বলেছেন, শুধু ফুয়াদের ঘটনা না, আপনি অনেকগুলো জায়গায় ঘটনা ঘটেছে। চট্টগ্রামে বিএনপির একজন নেতার প্রচারণার সময় গুলি করে একজন লোক মারা গেছে। কয়েকদিন আগে ঈশ্বরদীতে গোলাগুলি হয়েছে, সেখানে অস্ত্র ব্যবহার করা হয়েছে। বিএনপি জামাত মানে সরাসরি সংঘাতে ওনারা লিপ্ত হয়েছেন।
গতকালকে মিরসরাইতে একটা ছেলে মারা গেছে, মানে বাংলাদেশের, এটা খুবই দুঃখজনক, এটা আমরা এটার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঢাকায় আপনার ঘটনা ঘটছে, বিভিন্ন কলেজে মারামারি হয়েছে, ঢাকা শহরে প্রচুর ঘটনা এরকম ঘটেছে। তো আমরা প্রত্যেকটা ঘটনাকে মনে করি যে প্রশাসনের গোয়েন্দা বিভাগের বিরাট একটা ফেলিউর আছে এখানে। আমি মনে করি যে গোয়েন্দা বিভাগ এখানে কোনো কাজই করছে না। কেন কাজ করছে না? গোয়েন্দা বিভাগের কাছে তো তথ্য আছে, তারা যেসব রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে কিন্তু আপনি যেগুলো বলছেন সেগুলো কিন্তু আগে থেকে তারা বলছেন। আপনাকে বলি জাকির, আপনি দেখেন এই যে এই যে গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটলো এনসিপির সমাবেশকে কেন্দ্র করে, সেটা তো 3-4 দিন আগ থেকে খুব উত্তপ্ত পরিস্থিতি ছিল, কর্মসূচি পাল্টা কর্মসূচি ঘোষণাগুলো ছিল। তাহলে এখানে গোয়েন্দা বিভাগ বা আইনশৃঙ্খলা পরিস্থিতি কী ব্যবস্থা নিয়েছিল ওনারা? এরকম একটা পরিস্থিতি হলো, পরে আর্মির ভ্যান সাজোয়া যান পাঠিয়ে সেখান থেকে ছাত্র নেতৃবৃন্দকে উদ্ধার করতে হলো, এরকম পরিস্থিতি হয়েছে কেন? তার মানে হচ্ছে গোয়েন্দা বিভাগের হয়তো রিপোর্টে ঘাটতি ছিল, অথবা রিপোর্ট অনুযায়ী ওনারা কোনো ব্যবস্থা নেন। আমি এই উদাহরণ অনেক দিতে পারবো আপনাকে, লম্বা আলোচনা আমি যেতে চাই না। আমার কথা হচ্ছে ওকে, পাস্ট ইজ পাস্ট। এখন আমার নির্বাচন শুরু হচ্ছে, এখন আপনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠাচ্ছেন, ওয়েল, এখন আপনার পুলিশ আছে, সব কিছু সত্য। তো কালকেও যদি একই ঘটনা ঘটে, ফুয়াদকে যেভাবে আপনার ঝাড়ু মিছিল বানিয়ে বানিয়ে গল্প বলে বলে নতুন করে ভাড়াটের লোক এনে মিছিল করানো হচ্ছে, তারপরে কোন কথা থেকে কোন কথা বানিয়ে রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে, এগুলো তো নির্বাচন আরো হবে। নির্বাচনে তো উত্তপ্ত। আরেকটি কথা বলেছে যে এলাকায় আসলে আমরা আবার দেখে নিব, একজন আরেকজনকে মানে অবাঞ্ছিত ঘোষণা করছেন, দেখতে আসতে দিবেন না। তো এই বিষয়গুলো কে কাকে আসতে দিচ্ছেন না বলেন ভাই? আওয়ামী লীগ কাউকে আসতে দেয় নাই, তখন তো কেউ এটা বলেন না যে আওয়ামী লীগের প্রতিরোধ করব। আমরা তো সবাই ঐক্যবদ্ধ ছিলাম। তো সুতরাং এই আলোচনাগুলো করলে অনেক করা যাবে। আমার কথা হচ্ছে প্লিজ এটা করেন না, আপনারা যারাই করতেছেন করেন না, কারণ সেই যুগটা আর নাই। আপনি এখন ওই বরিশালের একটা ঘটনা ন্যাশনাল ইস্যু হয়ে যাচ্ছে, কিন্তু সারা দেশে কিন্তু ওই ভিডিও ছড়িয়ে পড়ছে, এবং আপনি কাকে কি শিখাই দিচ্ছেন, ঝাড়ু হাতে কাকে বলে দিচ্ছেন, ওগুলো কিন্তু কেউ গোপনে রেকর্ড করে কিন্তু ছেড়ে দিচ্ছে, ফলে আমরা জেনে ফেলছি। তো সুতরাং এখন এটা কেউ করবেন না প্লিজ। আপনারা যদি মনে করেন যে আগের মতো ভোট ডাকাতি করবেন, ভোট চুরি করবেন, আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি। আপনি দেখেন আজকে আবু সাঈদের একটা ছবি আমাদের কাছে, একটা ভিডিও আমাদের কাছে একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে। তো আবু সাঈদের মতো এরকম অনেক লোককে কিন্তু গুলি করে মারা হয়েছে, আমাদের কাছে ছবি নাই, আমাদের কাছে ভিডিও নাই বলে আমাদের সেটা স্পার্ক করে নাই। কিংবা ওই যে পুলিশের বক্তব্য যে স্যার একটা মারে তো আরেকটা পালায় না, আরেকটা দাঁড়ায় যায়, ওই কথাটার ভিডিওটা যদি কেউ ধারণ না করতো তাহলে তো এই উপাখ্যান আমরা জানতে পারতাম না। সুতরাং এখন কিন্তু সব জায়গায় আপনার ভিডিও আসবে, সব জায়গায় আপনার কথা চলে আসবে। সুতরাং আপনারা সৎ রাজনীতিতে ফিরে আসেন। এটা একটা গ্লোবাল মানে ফেনোমেনন তৈরি হয়েছে, সোশ্যাল মিডিয়া অনেক পাওয়ারফুল। আমরা কেউ কাউকে এলাকায় অবাঞ্ছিত করে রাজনীতি করতে পারবো না, এই রাজনীতি চলবে না। বুঝে নিলে ভালো, আর যদি বুঝে না নেন এটা গ্র্যাজুয়ালি আপনাকে দেখেন। শেখ হাসিনাকে গ্র্যাজুয়ালি কোথায় নিয়ে গেছে। আমরা এখন অনেক কথা বলতে পারি, আওয়ামী লীগের অনেক অবদানের কথা বলতে পারি, বাংলাদেশে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধে অবদানের কথা বলতে পারি, কিন্তু চোখের সামনেই তো আমরা দেখলাম আওয়ামী লীগ কীভাবে গণবিচ্ছিন্ন হয়ে আজকে তাকে এখান থেকে পালিয়ে যেতে হলো। এই রাজনীতির পরিণতি আওয়ামী লীগের জন্য যেটা হয়েছে, এটা তো কালকে আমার জন্য হবে ভাই। আওয়ামী লীগের পরিণতি দেখে খুশি হয়ে তো লাভ নাই। আওয়ামী লীগের নীতি যদি আমিও অনুসরণ করি, আমি যদি একই পথে চলি, পরশু তো এর পরের দিন তো সেই শিক্ষাগুলো নিলে তো আসলে কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। সেই শিক্ষা কি আমরা বলছি প্রচুর শিক্ষা হয়ে গেছে আমাদের, প্রচুর অভ্যুত্থান, প্রচুর মানে ঘটনা ঘটে গেছে। এখন আমাদের রিয়েলাইজ করার সময়, এখন আমাদের অনুভব করার সময়। আমি আপনাকে শুধু বলবো যে আপনি যে কথাটা বললেন যে নির্বাচন এসেছে, নির্বাচনের শিডিউল ঘোষণা হয়েছে, নির্বাচনে যে আরপিওর মানে আইন আচরণবিধি যেটা বলা হচ্ছে, আমি মনে করি এই যে ম্যাজিস্ট্রেটরা থাকবে এটা কঠোরভাবে করতে হবে। পুলিশ এখন দেখাতে হবে যে ওনারা নিরপেক্ষ আছেন। ওই যে বলে না বিড়াল প্রথম রাতে মারতে হবে। প্রথম রাতে আপনি যদি 8-10টা ঘটনা করতে পারেন, প্রমাণ দিতে পারেন, স্থাপন করতে পারেন, তাহলে নির্বাচনটা করা যাবে। আদারওয়াইজ নির্বাচন সুষ্ঠু হবে, উৎসব মুখর হবে বলে আমি মনে করি না। জি, মজিব ভাই আপনার কাছে আবারও আসবো। এই পর্যায়ে আমি তুষার ভাইয়ের কাছে আসতে চাই। বাসর রাতে বিড়াল মারার কথা বলছেন, প্রথম রাতে বিড়াল মারার কথা বলছিলেন তিনি। এর পাশাপাশি আরেকটি বিষয় আমরা উল্লেখ করতে চাই যে গতকাল কি দুজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছেন, এবং তারপরেই আজকেই তাদের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন হয়েছে, এবং বলা হয়েছে যে তারা যে দুর্নীতির অভিযোগ আছে সেই সবগুলো তদন্ত করার কথা বলা হয়েছে, এবং তাদের সম্পদের হিসাব দেওয়ার কথাও বলা হয়েছে। যুব অধিকার পরিষদ নামের একটি সংগঠন আজকে সংবাদ সম্মেলন করেছে। এর বাইরে আরেকটি বিষয় দেখছি আমরা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনেও আজকে একদল লোক সেখানে বিক্ষোভ করেছে আসিফ মাহমুদ সজীব ভাইয়ের বিরুদ্ধে। এ বিষয়ে আপনি কি বলতে চান?
যে এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তো এটাকে বদলে বলতে হবে এমন উপদেশটা তুমি হইবে যেমন, পদত্যাগে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তো সেটা হচ্ছে না। এটা না হওয়ার কারণ বিবিধ। একটি হচ্ছে যে গণ অধিকার পরিষদের সাথে কি এই যুব অধিকার পরিষদের কোনো সম্পর্ক আছে? আমার জানা নেই। আচ্ছা, নাম তো কাছাকাছি, অঙ্গ সংগঠন, নাম তো কাছাকাছি। অঙ্গ সংগঠন। তার মানে এরা একটা চাপ সৃষ্টি করছে যাতে আসিফ মাহমুদ গণ অধিকার পরিষদে যোগ দিয়ে দেয়, তাহলে আর এরা আর দুর্নীতি নিয়ে কোনো উচ্চবাচ্য করবে না। এটা এক ধরনের চাপ বলে আমার ধারণা। এটা কতটুকু প্রমাণ ভিত্তিক আমি জানি না, কারণ উচ্চবাচ্য করার দরকার কি, যদি বা বিচার দাবি করার কি আছে? যদি তাদের কাছে সত্যি প্রমাণ থাকে, সেই প্রমাণ সহ দুদকে গিয়ে হাজির হোক, তাই না? রাস্তার মধ্যে উৎপাত করার দরকার কি? আমার ধারণা এটা এক ধরনের চাপ, আর কিছু না। আসিফ মাহমুদ কিন্তু বলেছেন যে তিনি সম্পদের হিসাব দিয়ে দিয়েছেন, তাহলে সেই সম্পদের হিসাব বরং মানে এখন তো তত্ত্বাবধায়ক না, অন্তর্বর্তী সরকার করুক, পরীক্ষা করুক, দেখুক। সেটা তো উনি তো ওনার হিসাব দিয়েই দিয়েছেন। তো সেরকম হিসাব কিন্তু আমরা অতীতেও বহু পেয়েছি। কোনো মানুষের গাড়ি নাই, বাড়ি নাই, চাকরি নাই, ব্যবসা নাই, কিচ্ছু নাই, একদম উনি একদম কপর্দক্ষিণ, কিন্তু উনি আবার বিরাট একটা গাড়িতে চড়েন। পরে আমরা জানলাম যে ওনার সব কিছু কোম্পানির নামে, নিজে কিছু কিনে না, কিন্তু কোম্পানিটার মালিক উনি। কোম্পানির নামে সব আছে বলে উনি ক্যাটেগরিক্যালি বলতে পারেন যে আমি তো মালিক না, কোম্পানি মালিক, আর কোম্পানির লোন আছে, অতএব যদি কোনোদিন কোম্পানি বসে যায় তাহলে এগুলো সব নিয়ে যাবে। তো ব্যাপারটা এরকম আর কি, যে সবই জনগণের, কিন্তু জনগণ আমার, ব্যাপারটা এমন আর কি। তো সেই জন্য এটা দেখার দায়িত্ব আসলে যাদের, তাদের দেখা উচিত। যদি কেউ অভিযোগ করেন তাহলে নিয়মতান্ত্রিক পন্থায় অভিযোগ করা ভালো। রাস্তাঘাটে দাঁড়িয়ে এই যে মানুষের শান্তি বিনষ্ট করা, এখন এটা বন্ধ করা উচিত। নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে এটাও আমরা ভেবেছিলাম যে লোকজন আইনের কাছে যাবে, বিচার পাবে, অযথা রাস্তাঘাট বন্ধ করবে না। রাস্তাঘাট জনগণের, কিন্তু ওনারা জনগণের হয়ে এমনভাবে দাঁড়িয়ে যান মনে হয় রাস্তাঘাট ওনাদের, আমরা একটু পারমিশন নিয়ে হাঁটাহাঁটি করবো আর কি। কয়েকদিন আগে মিরপুরে দেখবেন এভিকশনের জন্য গিয়েছিল, রাস্তা দখল করে তো চাঁদাবাজি বিনিময়ে সেখানে দোকান দেওয়া হয়েছে। আমি যেহেতু মিরপুরের বাসিন্দা, আমি জানি প্রথমে আওয়ামী লীগ আমলে একবার এটা পরিষ্কার করা হয়েছিল, এমপি পরিষ্কার করেছিলেন, তারপরে কাউকে বসতে দিতেন না। কিন্তু আওয়ামী লীগের ভিতরে কিছু চাঁদাবাজ ছিল, এরা ওই এমপির বিরুদ্ধে কথা বলতো তখন, যে উনি খায়, আমাদেরকে খেতে দেয় না, হ্যাঁ উনি তো বড় বড় জায়গার থেকে খায়, আমরা রাস্তা ভাড়া দিতে পারি না। তারপরে দেখলাম 5ই আগস্টের পরে সুন্দর ওই রাস্তা আবার কারা যেন 1 লাইন বসে গেল, তারপর 2 লাইন, বসতে বসতে এখন 4 লাইন হয়েছে। 4 লাইনের পর আবার 2 লাইন ব্যাটারি রিক্সা পার্ক করে রাখে। এখন গাড়ি কোনখান দিয়ে যাবে এটা চিন্তা করতে হয় সকালবেলা। ওই রাস্তা দিয়ে গাড়ি চলে না, কিন্তু ওই রাস্তা পরিষ্কার করতে গিয়েছে পরে তারা বুলডোজারকে তাড়া করেছে, এবং এমনভাবে তাড়া করলো বুলডোজার পালিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখা কিন্তু মারাত্মক ব্যাপার, ভিডিও আছে। তো এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি তো এখন বাংলাদেশে, যে আইন ভেঙেছে সে আপনাকে তাড়া দেয়। তো এই অবস্থায় রাস্তায় দাঁড়ালে আসলে মানুষের কাছে এখন আর সম্মান বাড়ে না, উল্টা রাস্তায় দাঁড়ালে লোকে মনে করে উৎপাত হচ্ছে। ওনাদের উচিত যদি সত্যি দুর্নীতির অভিযোগ থেকে থাকে, প্রকৃত প্রমাণাদি সহ জায়গা মতো যাওয়া, প্রমাণ দেওয়া, অযথা এগুলো বলার দরকার নেই। আরেকটি প্রশ্ন আপনি করেছিলেন, সেটি হচ্ছে যে স্বাস্থ্য সংস্কার কমিশন সম্ভবত, তাই না? জি। এবং ক্রিকেট বোর্ড, 3টা স্বাস্থ্য সংস্কারটা আমি বলতে চাইছিলাম। ক্রিকেট বোর্ডের সামনে কেন এই প্রতিবাদটা হয়েছে? বাংলাদেশের মানুষ না, বুঝলেন, চেয়ারকে সম্মান করে, চেয়ারের 4 পাকে সে অনেক মূল্য দেয় 2 পায়ের চেয়ে। ছোটবেলা আমরা একটা গল্প পড়েছিলাম যে পণ্ডিত মশাই বলছেন যে ব্রিটিশ পরিদর্শকের কুকুরের 1 পায়ের সমান হচ্ছে তার দাম, কারণ বেতনটা ওনার ওই কুকুরের 1 পায়ের পিছনে যা খরচ সেটা হচ্ছে ওনার বেতন। সেই জায়গা থেকে বাংলাদেশ আগায় নাই। বাংলাদেশের শিক্ষকরা এখনও রাস্তায় সামান্য বেতনের জন্য, সুবিধার জন্য এখন ওইভাবেই তারা প্রতিবাদ করতে হয়, বসে থাকতে হয়, অনশন করতে হয়। কিন্তু এই যে চেয়ারের ভয়ে লোকে কথা বলে না, যে মুহূর্তে দেখেন শুনেছে পদত্যাগ হবে, সেই মুহূর্তে তারা গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। আপনারা যদি এতই জানেন ওনার বিরুদ্ধে প্রতিবাদ করবেন, তাহলে ওনার পদত্যাগের জন্য বসেছিলেন কেন? তাই না? এত জনতা রাস্তায় রাস্তায় ঘুরেছে, কত আইন প্রযুক্ত করেছে, প্রেসার গ্রুপ হয়ে গিয়েছে, তাহলে এই প্রেসার গ্রুপ ক্রিকেট বোর্ডের সামনে যাইতে পারে নাই কেন? এটা কয়েক ঘন্টার ব্যবধানে কেউ তাদেরকে পাঠিয়েছে, যখনই শুনেছে যে উনি পদত্যাগ করবেন তখন পাঠিয়েছে। তফসিল ঘোষণার পরে দেখবেন আরো কয়েকদিন দাঁড়িয়ে রয়েছে ওইখানে। এই সমস্ত জিনিসই হচ্ছে আসলে ওই পুরনো সেই যে তেল এবং ক্ষমতার যে সম্পর্ক, সেটার বহিঃপ্রকাশ। ক্ষমতায় থাকলে আপনি তেল, ক্ষমতা চলে গেলে আপনি বাতেল। বুঝতে পারছেন? হ্যাঁ। এখন স্বাস্থ্য সংস্কার কমিশনটা বলি। স্বাস্থ্য সংস্কার কমিশন যখন তৈরি হয়েছিল, আমি তখনই বলেছিলাম যে এটার মধ্যে অনেক গলদ আছে। এটা রিপোর্ট নিয়ে আমরা এখানে তুমুল বাহাস করেছি,
এবং এটা যেটা বাজে রিপোর্ট আমি সেটাও বলেছি। এখন দেখেন পত্রিকায় রিপোর্ট এসেছে যে স্বাস্থ্য সংস্কার কমিশনের চেয়ারম্যান তার পুত্র এবং পুত্রবধূর মাধ্যমে একটি কোম্পানি তৈরি করে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যে ফার্মেসি আছে সেইখানে ওষুধের ব্যবসা করতে দিয়েছেন। ওষুধের দোকানগুলি তাদের হাতে ছেড়ে দিয়েছিলেন এবং তারা বাকিতে ওষুধ নিয়েছে ওষুধ কোম্পানিগুলির কাছ থেকে এবং তারপরে বাকি পরিশোধ করে নাই। সেটার পরিমাণ হচ্ছে প্রায় 11 কোটি টাকা, 10 কোটির বেশি। এখন তারা বলেছেন যে এটা বাকি হয়, এটা আমরা আস্তে আস্তে পরিশোধ করে দেব। রোগীদের কাছে যে ওষুধ বিক্রি করেছিলেন ওইটাকে আস্তে আস্তে পরিশোধ করার ভিত্তিতে বিক্রি করেছিলেন বাকিতে। বারডেম বাকিতে ওষুধ বেচে, বার্ডাসের ফার্মেসিতে বাকিতে ওষুধ বিক্রি করে। রোগীর কাছ থেকে নগদ নিয়েছেন, সেই টাকা শোধ করেন নাই কেন? ওষুধ বিক্রি করলে তো কমিশন আছে, সেটাই ওষুধের লাভ, তাই না? ওষুধের দামের সাথে ফিক্স করা আছে। আপনি একটা ওষুধ বেচলে কয় টাকা পাবেন, তাহলে আপনি সেই টাকা ওষুধ কোম্পানিকে পরিশোধ না করে কোথায় রেখে দিলেন আর বলছেন আস্তে আস্তে দিবেন? এইরকম নৈতিক অবস্থা একটি প্রতিষ্ঠানের, যে প্রতিষ্ঠান ওনারা চালান এবং সেই প্রতিষ্ঠানের প্রধান হচ্ছেন আমাদের স্বাস্থ্য সংস্কারের কমিশন করতে এসেছেন, ওইখানে রেখেছেন ডাক্তাররা কমিশন খায়। গোজামিল তো শুধু রাজনীতিতে না, গোজামিল তো সব জায়গায় আছে। একটা স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্টের মধ্যে পুরো একটা পেশাজীবী সম্প্রদায়কে ছোট করা হয়েছে। বলা হয়েছে ওষুধ কোম্পানি কোনো খরচ করতে পারবে না, এটা পারবে না, ওইটা পারবে না, ডাক্তাররা অনৈতিক সুবিধা নিয়ে থাকে, এরকম ইঙ্গিত করা হয়েছে। এটা কেমন নীতির মধ্যে পড়ে? আপনি রোগীর কাছে নগদে ওষুধ বেচেন আর ওষুধ কোম্পানির টাকা বাকি রেখে দেন, আবার পত্রিকায় বলেন যে আমি এই টাকা ধীরে ধীরে শোধ করব। ওনাকে ডেফার্ড পেমেন্টে দিয়েছিল, চুক্তির মধ্যে লেখা আছে ধীরে ধীরে শোধ করার কথা। ওষুধ কোম্পানিগুলোকে কিভাবে মানে জিম্মি করা হয় এটা হচ্ছে তার প্রমাণ। জিম্মি শব্দটা কিন্তু বিদেশি শব্দ, এটা জানেন নিশ্চয়ই। ধিম্মি, ধিম্মি থেকে জিম্মি, এটা হচ্ছে অ্যারাবিক, এবং ধিম্মি হচ্ছে ইউ আর প্রোটেক্টেড। মজার ব্যাপার, কাউকে জিম্মি করা মানে হি ইজ প্রোটেক্টেড। হ্যাঁ, আমাদের বাংলাদেশে সেটা হয়ে গেছে যে অপহরণ করা হয়েছে, তাকে প্রোটেক্টেড বিকজ অফ র্যানসম, কিন্তু আসলে সেইটা না। নিরাপত্তা হেফাজতে নিলে সে হচ্ছে ধিম্মি। যাই হোক, এগুলো নিয়ে আসলে বেশি জানা একটা প্রবলেম, বা কম জানা একটা প্রবলেম। তো আমি একটু কম জানি বলে এগুলো নিয়ে কথা বলছি। তো এখন এই যে তাদেরকে জিম্মি বানানো হয়, কিভাবে জিম্মি বানানো হয়? বারডেমে তাকে ওষুধ বেচতে হবে, এত বড় হাসপাতাল, তাহলে সে ওষুধ দিতেই হবে তাকে। এই কারণে কিন্তু বাকিটা করা গিয়েছে। বাকি চাইলে ওষুধ নিবে না, আরেক কোম্পানির ওষুধ নিবে, ফলে তারা বাকি দিয়ে গিয়েছে। এই যে ওষুধ কোম্পানিগুলির কোনো সে আছে, গিয়ে কোথাও বলতে পারে যে আমাদের সঙ্গে অন্যায়টা করা হচ্ছে? প্রাতিষ্ঠানিকভাবে তাদের সঙ্গে অন্যায়গুলি করা হয়, সাধারণ ডাক্তারকে অভিযুক্ত করা হয়। সাধারণ ডাক্তারকে কি দেয় জানেন? ডিম দেয়, গিফট হিসেবে ডিম দিয়ে যায়। কেন দেয় জানেন? ডিম কেন দেয়? গরিব ডাক্তার ডিম কিনতে পারে না। আপনি জানেন বাংলাদেশে একটা ইন্টার্নি ডাক্তার যখন ইন্টার্ন শেষ করে ডাক্তারিতে আসে, তখন তাকে দৈনিক 800 টাকা মজুরির ভিত্তিতে ক্লিনিকে নিয়োগ করা হয়। এই স্বাস্থ্য সংস্কার কমিশন সেটা নিয়ে কোনো কথাই বলতে পারে নাই এবং এটাকে প্রযুক্ত করতে পারে নাই। এটাকে প্রযুক্ত করার জন্য কি স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রয়োজন আছে? একটা ব্যাচেলর ডিগ্রিধারী কেন দৈনিক স্যালারির ভিত্তিতে কোথাও যুক্ত হবে? এটা নিয়ে কেউ কথাই বলে না। এতগুলি স্বাস্থ্য বিষয়ক, ডাক্তার বিষয়ক রাজনৈতিক পক্ষ আছে, অমুক প্রতিষ্ঠান তমুক প্রতিষ্ঠান, তারা কেউ এটা নিয়ে কথা বলে না। কারণ বহু জায়গাতে সিনিয়র ডাক্তাররাই ক্লিনিকগুলোর মালিক এবং এরাই হচ্ছে নেতা। একদিকে ওষুধ কোম্পানি চালান, ওষুধ কোম্পানির মালিক, একদিকে ওনারা ক্লিনিকের শেয়ার হোল্ডার, আরেকদিকে ইন্টার্নদেরকে শোষণ করেন যখন তারা নতুন ডাক্তার হয়ে আসে। কথা বলে নাই কেন জানেন? কারণ এই শোষণকারীদের মধ্যে অনেকে আছেন যারা এই কমিশনের মধ্যে ছিলেন। পরে তো আবার ডাক্তারদেরকে কমিশনও দেন ওনারাই। হ্যাঁ, এবং এই কমিশনের মধ্যে এরকম লোক ছিলেন এবং এইভাবে একটা স্বাস্থ্য সংস্কার কমিশন বানিয়ে আমাদের হাতে একটা মূলা ধরিয়ে দেওয়া হয়েছে। মূলা দিলেও ভালো হইতো, ওটার মধ্যে ভিটামিন ছিল। কাগজ চিবাবে কে? এত পৃষ্ঠার রিপোর্ট। এবং এই কাজগুলি তারা করেছেন এবং এগুলা করেছেন বলে আজকে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে, দুর্নীতি নিয়ে প্রশ্ন উঠছে। একজন উপদেষ্টা পদত্যাগ করার সাথে সাথে তাকে লোকজনকে আক্রমণ করছে বিকজ অফ দিস কমন ফল্ট। আপনার মাধ্যমে হয়তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টি কিছু শুনবে না, কিচ্ছু শুনবে না। এরা সবসময় উড়োজাহাজে থাকে। আপনি দেখবেন উড়োজাহাজে উঠলে ওই কানের মধ্যে ইয়ার প্লাগ দিয়ে যায়, কারণ অনেকের কান বন্ধ হয়ে যায়, ভো ভো করে, তখন এসে বলে যে আপনার এটা লাগিয়ে রাখেন। আমার ধারণা এরা সবসময় উড়োজাহাজে থাকেন, বিকজ দে ফ্লাই হাই, বিকজ দে হ্যাভ পাওয়ার অ্যান্ড দে আর ফ্লাইং হাই, সো দে হ্যাভ পুট অন ইয়ার প্লাগ ইন দেয়ার ইয়ার্স। কানের মধ্যে ওই ইয়ার প্লাগ দিয়ে বসে আছে, কোনোদিন শুনবে না। ক্ষমতায় থাকা অবস্থায় তারা কোনোদিন এগুলো শোনেন না। ক্ষমতা যাওয়ার সাথে সাথে তাদের মনে পড়ে এইগুলো তো আছে, এগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। এবং তারা তখন রিলেভেন্ট থাকার জন্য তাদের যার যার এনজিওতে ফিরে গিয়ে আবার তারা মানবাধিকার, অধিকার, এই অধিকার, সে অধিকারের কথা বলবেন। জি,
পরিবেশের অধিকার, এগুলোর কথা বলবেন। তবে ডেফিনেটলি আমি এটা কাউকে মিন করে বলছি না। না, আমরা আসলে স্বাস্থ্যখাত নিয়ে কথা বলার আসলে অনেক কিছু আছে, সেটি সময় অন্য হয়, দিন হয়তো আপনার সঙ্গে সেটি নিয়ে কথা বলবো। আবার রাজনীতিতে আসি, মঞ্জু ভাইয়ের কাছে আসতে চাই, কিন্তু তার আগে আমি একটি বিরতিতে যেতে হচ্ছে আমাকে। দর্শক, একটি বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন ২১ রাত। আমাদের সঙ্গে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল তুষার এবং এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। আমি পর্যায়ে মঞ্জু ভাইকে দিয়ে শুরু করতে চাই, রাজনীতিতে ফিরে আসতে চাই। চিকিৎসার স্বাস্থ্যনীতি থেকে আসলে এটা কেন বলেছি, তারা একটা সংস্কার কমিশন করেছেন, এই কমিশনটারই অবস্থা, তাহলে বাকি কমিশনগুলোর কি অবস্থা? জি, এটি নিয়ে আপনার সঙ্গে বিশদ আলোচনা হবে আশা করি। মঞ্জু ভাই, দুই উপদেষ্টার পদত্যাগ নিয়ে আমরা কথা বলছিলাম, এর মধ্যে দিয়ে আমরা দেখলাম গতকালকেই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন যে তিনি গণ অধিকার পরিষদে যোগ দেবেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এটা আমি আপনাকে বলি, এটা খুবই রহস্যজনক একটা ব্যাপার। আমি ওই যে খুঁজতে গিয়ে দেখলাম যে রাশেদ কিন্তু প্রচুর পরিমাণে আসিফ মাহমুদের বিরুদ্ধে অনেক বিষোদ্গার করেছেন এবং অনেক অভিযোগ দিয়েছেন। এই যে দেখেন, আমি বাংলা ট্রিবিউনের সম্ভবত ১১ই জুন রাশেদ সংবাদ সম্মেলন করে বলেছেন আসিফ মাহমুদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন এবং রিপিটেডলি, মানে আমরা রাশেদ খানকে দেখেছি যে প্রচুর পরিমাণে আসিফ মাহমুদের বিরুদ্ধে তার ক্ষমতার অপব্যবহার, তার এপিএস এর দুর্নীতি নিয়ে কথা বলেছে। সেই রাশেদ খানই এবার কালকে বলছেন যে তারা গণ অধিকার পরিষদে যোগ দেবেন। আবার আজকে দেখছি গণ অধিকার পরিষদেরই একটা অঙ্গ সংগঠন, আপনার যুব অধিকার পরিষদ বা এই টাইপের কিছু, তারা আসিফ মাহমুদের তদন্তের দাবি তারা ঘেরাও করছেন। তো বিষয়টা মানে খুবই, এটা তুষার ভাই বলেছেন কি কারণ কি মঞ্জু ভাই, এটা কি আসলে এটা আমি যেটা মনে করি এটা হতে পারে, তুষার ভাই যেটা বলেছেন যে এটা আসিফ মাহমুদের উপর একটা চাপ প্রয়োগ করে তাকে গণ অধিকার পরিষদে যোগ দেওয়ানোর একটা ঘটনা হতে পারে, অথবা আরেকটা হতে পারে যে হয়তো এই ধরনের কোনো আলাপ হয়েছিল যে আসিফ মাহমুদ গণ অধিকারে যোগ দিবেন, এখন হয়তো যোগ দিতে চাচ্ছেন না, সেটার কারণে হয়তো তার উপরে চাপ, এটা যে কোনো কিছু হতে পারে, যেটা আসিফ মাহমুদের সিদ্ধান্তের পরে বোঝা যাবে। আমি যতটুকু শুনেছি বা আমার যতটুকু তথ্য, তাতে আসিফ মাহমুদ আপাতত কোথাও হয়তো যোগ দিবেন না, উনি হয়তো স্বতন্ত্রভাবেই নির্বাচন করবেন। আসিফ মাহমুদের অনেক সমালোচনা আমরা করেছি, ঠিক আছে, কিন্তু আমি আসিফ মাহমুদকে যেটা দেখেছি, তাকে আমি ডিসিশনে খুব ফার্ম দেখেছি। আপনি দেখবেন যে অনেকগুলো বিষয়ে উপদেষ্টাদের মধ্যে তাকে আমরা দেখেছি যে অনেক কনফ্লিক্টে সে জড়িয়েছে, অনেক কনফ্লিক্টে সে স্পষ্ট পজিশন নিয়েছে। যেমন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রের ইস্যুটা নিয়ে আপনার তার একটা শক্ত অবস্থান ছিল। তারপরে আপনার এই যে আমাদের যে ক্রিকেট কন্ট্রোল বোর্ডে, সেখানে ইলেকশন নিয়ে, সেখানে আপনার ওই যে চট্টগ্রামের আমাদের যেই খেলোয়াড়, হ্যাঁ, আকরাম খানের যেই মানে ভাতুষপুত্র, তার ইস্যু নিয়ে সে একটা শক্ত পজিশন নিয়েছিল। এর বাইরেও আমরা দেখেছি ক্রীড়াক্ষেত্রেও তার অনেকগুলো ফার্ম ডিসিশন ছিল এবং সে অনেস্টলি বলেছে যে আমি ইলেকশন করব। আমরা সমালোচনা করছি, ঠিক আছে, এবং এটার সমালোচনাটারও একটা নৈতিক ভিত্তি আছে, কারণ একটা উপদেষ্টা ক্ষমতার চর্চার জায়গা থেকে এসেই নির্বাচন করলে এটা নিয়ে কথা উঠবে। তার বিভিন্ন জায়গায় তার অনুদান দেয়া বা বিভিন্ন জায়গায় বরাদ্দ দেওয়ার ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে এবং তিনি কিন্তু অস্বীকার করেন নাই, তিনি বরাদ্দ দিয়েছেন বলেছেন, এবং আরও অনেক জায়গায় বরাদ্দ দিয়েছেন তিনি বলেছেন। কথা হচ্ছে, আমি তুষার ভাইয়ের সাথে একমত যে আমার কাছে যদি কোনো তথ্য থাকে, আমার কাছে যদি কোনো গ্রিভেন্স থাকে, যেটা স্পেসিফিক আমার কাছে আপনার কি বলে প্রমাণ আছে, আমি সেটা নিয়ে আদালতে যাব, আমি সেটা উপস্থাপন করব, আমি সেটা নিয়ে দুদকে যাব, সেই সুযোগটা তো আছে। এখন আপনাকে ঘেরাও করে, আপনার বিরুদ্ধে কুৎসা রটনা করে আপনাকে রাজনৈতিক চাপে ফেলার কোনো কৌশল, এটা নিশ্চয়ই এটা একটা ভালো লক্ষণ না, এটা ভালো দিক না। আমরা যেটা মনে করি যে একটা গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রটা একটা ক্রাইসিসের মধ্যে ছিল এবং এখনও আমরা ক্রাইসিসের মধ্যে আছি, এখনও অনেক কিছু আনসেটেল, এখন অনেক কিছু বিতর্কিত আচরণ আছে। কারণ আপনি এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক সময় দেখবেন কখনো কখনো তার আচরণ মনে হচ্ছে সে বিএনপি পক্ষে তার ভূমিকা, কখনো দেখবেন সে প্রো জামাত, কখনো দেখবেন সে প্রো এনসিপি, এই ধরনের নানা কাজটা তাদের দ্বারা হয়েছে। আমরা যে জিনিসটা বলার চেষ্টা করেছি সবসময় যে এরকম একটা সকলের সমর্থনের দ্বারা সরকারকে একটা
নিজের পায়ের উপরে শক্তভাবে দাঁড়ানো দরকার ছিল। সেই কর্তৃত্বটা তাদের নাই, যেটা নিয়ে আমরা নির্বাচনকে নিয়েও আমরা শঙ্কাবোধ করছি। জি মঞ্জু ভাই, আপনাদের 3 দলীয় একটি জোট, সেই জোটের আসলে চরিত্রটি কেমন? এটা ভোটের জোট না পলিটিক্যাল জোট, বা এটি আসলে আদর্শটা কি? ডান বাম সব মিলিয়ে আমরা এখানে আমরা বলেছি এটা একটা রাজনৈতিক জোট, এবং যেহেতু ইমিডিয়েট আমাদের সামনে ইলেকশন আছে, ডেফিনেটলি এটা ইলেকশনের সময় এই জোটটা কাজ করবে, আমরা চেষ্টা করব। এখন কেন এটাকে আমরা ভোটের জোট না বলে নির্বাচনের জোট বলছি? ভোটের জোটের ক্ষেত্রে কিন্তু একটা প্রায়োরিটি থাকে, যেভাবে হোক আমাকে ভোটে জিততে হবে। দেখেন, আমরা এটা বোঝানোর চেষ্টা করেছি সবাইকে যে আমরা যারা নতুন রাজনৈতিক দল, আমাদের তো কোনো ভোটিং ক্যাপাসিটি ওইভাবে ভিজিবল হয় নাই, কারণ আমরা তো আগে কোনো নির্বাচন করি নাই। সুতরাং আমি যখন কোনো ভোটের জোট করতে যাব, ধরেন আপনি একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, আপনার সেখানে ভোট আছে, আমি 3টা ইলেকশনে আপনার ডাটা বের করতে পারবো। আপনি একটাতে 80,000 পেয়েছিলেন, একটাতে 60,000 পেয়েছিলেন, একটাতে 40,000 পেয়েছিলেন, আমার তো কোনো ডাটা নাই। আমি যখন আপনার সাথে ভোটের জোট করতে যাব, তখন স্বাভাবিকভাবে আপনি আমাকে জিজ্ঞেস করবেন যে আপনাকে আমি কিভাবে এখানে অ্যাকোমোডেট করব। তাহলে এখানে সম্পূর্ণভাবে আপনার দয়ার উপরে আমাকে আপনার সাথে যেতে হবে। তো আপনার দয়ার কাছে নিয়ে তো আপনার সাথে আমার কোনো পলিটিক্যাল ডায়ালগ, পলিটিক্যাল শর্তে তো আপনার সাথে আমার জোট হইতে পারে না। সুতরাং আমরা যেটা চিন্তা করেছি যে আমরা শুধু ভোটের জোটের হিসাব করলে বিএনপি বা জামাতের সাথে আমাদের জোট করার প্রশ্ন আসে, কিন্তু বিএনপি বা জামাতের সাথে ভোটের জোট করে আমাদের রাষ্ট্রের নতুন কি হবে? ধরেন আমি বিএনপির সাথে জোট করে, বিএনপির অনুগ্রহ নিয়ে বা জামাতের অনুগ্রহ নিয়ে আমি এমপি হলাম, সেখানে এই রাষ্ট্রের কি নতুন কিছু যোগ হবে? একই কথাই তো হবে। বিএনপির ইশতেহারের বাইরে তো আমার কোনো সে নাই। তাহলে আমার যদি কোনো ইশতেহার দিতে হয়, সে বলতে হয়, আমাকে একটা পলিটিক্যাল প্রপোজিশন আমাকে হাজির করতে হবে। সেই ক্ষেত্রে আমরা বলছি, আমরা যদি বলি আমাদের বিপুল ভোট আছে, মানুষ তো হাসবে, তাই না? তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আমাকে ওই ভোটের জোট যারা করছে তাদের দাঁড়াতে হবে, দাঁড়িয়ে আমাকে স্টাবলিশ করতে হবে, মানুষের কাছে যেয়ে বলতে হবে যে আমরা আসছি, আমরা একটা নতুন আগন্তুক আসছি আপনাদের কাছে, আমাদের এই প্রপোজিশন, আপনারা আমাদেরকে ভোট দেন। বিএনপির প্রপোজিশন নিয়ে বিএনপি যাবে, জামাতের প্রপোজিশন নিয়ে জামাত যাবে। আমরা যে রাজনীতির, দেখেন এবারেও দুঃখজনক ব্যাপার, কয়েকদিন আগে একটা বেরিয়েছে, আপনার কি বলে, এই জরিপ বেরিয়েছে, সেখানে বলছে মাত্র 2% লোক ইশতেহার দেখে ভোট দিবে, আর মোর দেন 50% লোক মার্কা দেখে ভোট দিবে। তো মার্কা দেখে যদি ভোট দেয়, হোয়াই নট? আমরা পিআরকে কেন সাপোর্ট করলাম না? পিআরের পদ্ধতি তো হচ্ছে মার্কাকে ভোট দিবে, প্রার্থীকে ভোট দিবে না। তাহলে এই যদি হয় আমাদের প্রপোজিশন, তাহলে তো উচিত ছিল আমরা মার্কা ভিত্তিক একটা পিআর সিস্টেম আমরা ইলেকশনে যেতাম। তাহলে বিএনপি, ইভেন তারেক রহমানও বলছেন যে আপনারা ধানের শীষ মার্কায় ভোট দেবেন, মার্কা থেকে ভোট দিবেন, ঠিক আছে? তা আপনি যদি মার্কা, কেউ দেখবেন বলছে আমাদের মার্কা শুধু দুনিয়াতে না, এটা আখেরাতেও কাজ করবে। তার মানে মার্কাকে হাইলাইট করছে সবাই। আমরা পলিটিক্সকে হাইলাইট করার কথাটা বলছি, যে পলিটিক্সকে হাইলাইট করেন, মার্কাকেও করেন, অসুবিধা নাই, কিন্তু সেটা হচ্ছে সেকেন্ডারি, ফার্স্ট হচ্ছে পলিটিক্স। আমাদের জোটটা পলিটিক্যাল একটা জায়গায় দাঁড় করানোর জন্য আমরা করছি। এবং আমাদেরকে যারা বলছে আপনাদের তো ভোট নাই, আপনারা নতুন, আপনাদেরকে চিনে না, আর ভাই আমাকে হঠাৎ করে চিনবে কিভাবে? আব্দুল তুষারকে আজকে যেভাবে লোকেরা চিনে, আজ থেকে 20 বছর আগে সেভাবে চিনতো না, আরেকভাবে চিনতো আর কি। আমরা না, ধরেন আজকে উনি যখন রাস্তায় বের হয়, অনেক লোক ওনার কাছে ছবি তুলতে আসে, 20 বছর আগে কি সেই সিনারিও ছিল না তো। সো ভাই, চিনে না বলেই তো আমি নতুন করে আসছি, আমার তো নতুন রাজনীতি নিয়ে আসছি। আমাদেরকে লোকেরা যখন হাসাহাসি করে, টিজ করে, আমি বলি যে ভাই সমস্যা কি? আপনার কথা তো সত্য। কেউ আমাকে বলে যে আপনার তো জামানত বাতিল হয়ে যাবে, যে হ্যাঁ হবে তো, আপনি ভোট না দিলে আমার জামানত বাজেয়াপ্ত হবে না, আপনি ভোট দিলেই তো আমার জামানত টিকবে। তো এই যারা এগুলো বলে আমি অবাক হয়ে যাই, ওনারা কি এগুলো ভেবে বলে না? আরে ভাই, আমরা একটা নতুন রাজনীতি নিয়ে আসছি, নতুন রাজনীতির প্রপোজিশন নিয়ে আসছি। আপনারাই তো বলেন যে দেশ কি আগের মতো চলবে নাকি? তো দেশ যদি বদলাইতে হয়, আগের মার্কা, আগের দল, আগের নেতা সব ঠিক রাখবেন, আর খালি চাইবেন দেশ বদলে যাক, তাহলে কি দেশ বদলাবে বলেন? হবে না। আমি আপনার কাছে আবারও আসবো, তুষার ভাইয়ের কাছে আসছে। ভোট নিয়ে কথা হচ্ছিল, ভোট ভোট যুদ্ধ বলা হচ্ছে, ভোট যুদ্ধ। এই ভোট যুদ্ধে বড় ইস্যু কি, 71 নাকি ধর্ম? তার আগে আমি মঞ্জু ভাইকে ধন্যবাদ জানাই। আমি খুবই মুগ্ধ হয়েছি। এটা একজন রাজনীতিবিদের চেষ্টা করা উচিত। রাজনীতিবিদ তার নিজের আদর্শকে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। তার এইটা নিয়ে ভাবার কারণ নাই উনি জিতবেন কি জিতবেন না। আজকে উনি বলবেন, কালকে বলবেন, পরশুদিন ওনার কথাটা মানুষ শুনবে। ইশতেহারের প্রসঙ্গে উনি যেটা বলেছেন এটাও ঠিক। এই যে 2% লোক ইশতেহার মাত্র পড়ে, এরকম একটা জরিপ এসেছে। কিন্তু আপনি অন্যভাবে চিন্তা করেন, দেশে ধরে নেন 10 কোটি ভোটার, আসলে আরও বেশি, 12 কোটির কাছাকাছি, 10 কোটি ভোটার। তো এই 10 কোটি লোককে আপনি যদি ইশতেহার পৌঁছাতে যান, মনে করলেন অর্ধেক লোক ডিজিটালি পড়বে,
আসলে কিন্তু অর্ধেক লোক এই পুরো ভোটাররা সবাই পড়তেই জানে না অনেকে, কিন্তু ধরেন ডিজিটালি পড়লো, তাহলে 5 কোটি ধরে নেন, এদের 4 ভাগের 1 ভাগের কাছে আপনি ইশতেহার পৌঁছে দেবেন, তাহলে আপনাকে 1,25,00,000 ইশতেহার ছাপতে হবে। 2 টাকা করে হইলো আপনাকে 2.5 কোটি টাকার ইশতেহারই ছাপতে হবে। আমাদের ভোটের খরচ কত? 25 লাখ টাকা। পার্টি কি করবে? 2.5 কোটি ইশতেহার ছাপবে, তাই না? পার্টি 2.5 কোটি টাকা খরচ করবে। এটা মনে মনে একটা মানুষের চিন্তা, তাই না? কিন্তু আসলে এই পুরা বিষয়টাই একটা অদ্ভুত বিষয়। গোজামিল বললেন, এইটাই হচ্ছে সেই গোজামিল, আপনি যে গোজামিলের কথা বলেছেন। হ্যাঁ, এখন পার্টি তো তার ইশতেহার ছাপবে, উচিত কিন্তু 10 কোটি লোকের জন্য 10 কোটি ইশতেহার ছাপানো। তারপরেও ধরেন আমি যেটা একটা হিসাব দিলাম কনজারভেটিভ, কিন্তু যে প্রার্থী তার মাত্র 4 লাখ ভোটার গড়ে, উনি যদি চিন্তা করেন যে আমি আমার কথাগুলি একটা লিফলেট দিয়ে মানুষের কাছে পৌঁছাবো, 2 টাকা করে ধরেন লিফলেটটার খরচ। 2 টাকার নিচে কোনো লিফলেট সম্ভব? আমি জানি না। না এখন 5 টাকার নিচে 5 টাকার নিচে লিফলেট হয় না। তাহলে আপনি বলেন 4 লক্ষ ভোটারের জন্য প্রথম দিন 20 লাখ খরচ, বাকি 5 লাখ তো রিক্সা ভাড়া। উনি কি খরচ করবে? কোথায় খরচটা হবে? এই যে গোজামিল, এই গোজামিলের মধ্যে আমরা আছি। এখন পরিবর্তন হয় না কেন তুষার ভাই? পরিবর্তন হয় না কারণ আমরা এত সংস্কারের কথা বলছি, এত কিছু পরিবর্তনের কথা বলছি, এইগুলো কি কেউ পরিবর্তনকে উৎসাহিত করতে হবে। পরিবর্তনকে উৎসাহিত না করলে তো ভাই পরিবর্তন হবে না। হ্যাঁ, আমি এক সময় অনলাইনে একটা ফানি শো করতাম আর কি, স্যাটায়ার করতাম আমার এক ছোট ভাইয়ের সাথে। তো ওইখানে আমি একটা শব্দ চালু করেছিলাম, শাকা মাছি ঢাকাতুম। মানে শাকা মাছি ঢাকাতুম মানে এটা হচ্ছে যে আপনি শাক দিয়ে মাছ ঢেকেছেন, শাক দিয়ে মাছ ঢেকেছে তুমি আর কি। এটা আমি একসাথে বানিয়েছিলাম। জেনজিদের ল্যাঙ্গুয়েজ চালু হয়েছে না তো? একটু আগে মঞ্জু ভাই বলছিলেন যে 20 বছর আমাকে কেউ চিনতো না। মজার ব্যাপার হচ্ছে 24 বছর হয়েছে শুভেচ্ছা বন্ধ হয়েছে, মানুষ মনে রেখেছে। ভালো কিছু করলে আমার ধারণা যে মানুষ মনে রাখে। 24 বছর হয়ে গিয়েছে শুভেচ্ছা বন্ধ হয়েছে, মানুষ এখনো জিজ্ঞাসা করে। রাজনীতিবিদেরও এইটাই লক্ষ্য হওয়া উচিত। রাজনীতিবিদ এখন যা বলছেন 10 বছর পরে মানুষ সেটা মনে করে তাকে ভোট দিবে যে আপনি 10 বছর আগে আমাকে এটা বলেছিলেন। এবং এই লাইনে যে তারা আছেন এটার জন্য আমি তাকে ফার্স্টে ধন্যবাদ জানালাম, প্রথম ধন্যবাদ। হ্যাঁ, দ্বিতীয় যেটা আপনি আমাকে প্রশ্ন করেছেন যে রাজনীতির ইস্যু কি 71 নাকি ধর্ম? প্রথম হচ্ছে 71-এর সঙ্গে ধর্মের কোনো বিরোধ নাই। ধর্ম বলেছে ন্যায় প্রতিষ্ঠা করতে, যে কোনো ধর্ম, বিশেষ করে ইসলাম ধর্ম বলেছে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। এখন ন্যায় প্রতিষ্ঠা কিভাবে হবে? সামাজিক ন্যায়। আপনি আপনার ব্যক্তিগত অন্যায়ের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে পারবেন, অনেক মাফ চাইবেন আপনি, আল্লাহ হয়তো মাফ করে দিবেন। আপনি অপরাধ করে থাকলে আপনি রাতে দিনে কান্নাকাটি করতে পারবেন আল্লাহর কাছে। কিন্তু আপনি যদি মানুষের রাস্তার গাছ কাটেন, কেটে বিক্রি করে দেন, মানুষের কাছে মাপ চাইতে হবে। এখন এই যে ন্যায় প্রতিষ্ঠা, এই ন্যায় প্রতিষ্ঠা হচ্ছে ইসলামের কথা, যে তোমাকে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, বিচার দিতে হবে মানুষকে, সুবিচার, নিরাপত্তা দিতে হবে। এমনকি ইসলামী স্টেট বলে আসলে কিছু নাই, কিন্তু যে রাষ্ট্রে অধিকাংশ মানুষ ইসলাম পালন করে সেরকম রাষ্ট্রে বিধর্মী থাকলে তার অধিকার প্রোটেক্ট করতে হবে যে অন্য ধর্মে রয়েছে। হ্যাঁ, এবং এতিমের হক নষ্ট করা যাবে না, বিধবার হক নষ্ট করা যাবে না, দুর্বলের হক নষ্ট করা যাবে না, বৃদ্ধদেরকে অপমান করা যাবে না, ছোটদেরকে অন্যায়ভাবে শাসন করা যাবে না, এইগুলি আছে। তো এইসব কাজ যেখানে ধর্মে আছে সেটার সঙ্গে কি মুক্তিযুদ্ধের কোনো বিরোধ আছে? বৈষম্য দূর করার কথাই মুক্তিযুদ্ধ বলেছিল, ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছিল, যোগ্যতা অনুযায়ী মানুষকে মূল্যায়ন করতে বলেছিল। আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ তাই সংখ্যাগরিষ্ঠের হিসাব করে সম্পদ ভাগাভাগি করার কথা বলেছিল। তাহলে সেইখানে তো ধর্মের বিরুদ্ধে কিছু ছিল না। এবং ধর্মের বিরুদ্ধে কিছু থাকলে দুই পক্ষ যারা যুদ্ধ করেছে অধিকাংশই তো মুসলিম, তাহলে তারা তো একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করতো না। কিন্তু একটি রাষ্ট্রের শাসকেরা আরেকটি অংশের উপরে এমনভাবে ঝাঁপিয়ে পড়লো, পাকিস্তানি শাসকেরা তাদেরই দেশের একটি অংশের জনগণের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়লো যে মনে হলো তারা যেন সম্পূর্ণভাবে একটি প্রতিপক্ষ, যেটা সম্পূর্ণভাবে ধর্মবিরোধী। এই কাজটি তারা করেছে এবং যে কাজ করেছে যুদ্ধের মধ্যে সেটা আরও ধর্মবিরোধী। ফলে 71-এর সাথে ধর্মের কোনো বিরোধ নাই। তবে যেটি আমি বলবো, ধর্মের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নাই। ভোট ভোটের জায়গায় আর ধর্ম ধর্মের জায়গায়। আপনি যদি অন্য দেশে বসবাস করতেন, যেমন আপনি আমেরিকায় থাকেন, তো সেইখানে তো আপনি ভোট দেন, মুসলিম হলে আপনি ভোট দেন, সেই ভোটের যে গুনাহ কিংবা সেই ভোটের যে সোয়াব সেটাকে আপনার ওইখানে পৌঁছায়? আপনি তো যাদেরকে ভোট দিচ্ছেন দুই পক্ষই অন্য দেশের লোক, অন্য সংস্কৃতির লোক, অন্য ধর্মের লোক, অন্য রাজনৈতিক বিশ্বাসের লোক, তাই না?
ফলে ভোটের সঙ্গে ধর্মবিশ্বাসের সম্পর্ক নাই। ভোটের সঙ্গে কিন্তু আমরা তো এটা নিয়ে কথা ভোটের বলছি। সঙ্গে ধর্ম যে আপনাকে ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছে সেইটার একটা সম্পর্ক। তো আমরা তো এই সব রাজনৈতিক দলের বক্তব্য একই, প্রায় ধর্ম নিয়ে এবং মুক্তিযুদ্ধ বা ৭১ নিয়ে আমরা সবাই কথা বলছি। দ্বিতীয় হচ্ছে যে আপনি মনে করেন বাংলাদেশে ভোট দিচ্ছেন, বাংলাদেশে যখন ভোট দিচ্ছেন একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল অন্য ধর্মের মানুষকে নমিনেশন দিয়েছে, ওনাকে ভোট দিলেও কি টিকিট পাওয়া যাবে? এটাও তো ওনাদেরকে ব্যাখ্যা করতে হবে। তারপরে আসেন, যদি আপনি এরকম ভোটের বিনিময়ে পরকালে কিছু পাওয়ার সুযোগ থাকে, তাহলে যে দেশে ভোট হয় না সেই দেশে যারা আছে তারা তাহলে এই সোয়াবটা পায় না। যেমন সৌদি আরবে যারা আছে ভোট হয় না, তারপরে কাতারে ভোট হয় না, তারপরে বাহরাইনে ভোট হয় না, তারপরে জর্ডানে ভোট হয় না, তাহলে তাদের সবটা তারা এত বড় সোয়াব হারাচ্ছে বসে বসে ভোট দিতে না পারার কারণে। ব্যাপারটা কিরকম না? এত সোয়াবের কাজ বন্ধ করে রেখেছে, ভোট দিতে দেয় না, তাই না? যেটা দিলে পরে বেঁচতে যাওয়া যায়। তো এই জিনিসগুলি হচ্ছে ধর্মকে ব্যবহার করে রাজনীতি। ফলে এরকম কথা যদি কেউ বলেন, আমাকে কেউ এসে বলে নাই, কিন্তু যদি কেউ শোনেন অথবা যদি কেউ বলেন, অবশ্যই নিজেকে প্রশ্ন করতে হবে যে সত্য কথা বলছেন কি না, এবং যে এই কথাগুলি বলছে, যে শুনছে, সে আসলে সঠিক কথা শুনছে কিনা। আরও একটি বিষয় রয়েছে, ধর্মকে যদি আপনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করেন তাহলে কিছু কিছু সমস্যাও দেখা দিতে পারে। যেমন ধরেন, আমরা একটা সংবিধান অনুযায়ী রাষ্ট্র চালাই, সেখানে অনেক আইন আছে এবং অনেক পেনাল কোড আছে, অনেক ধরনের ব্যাখ্যা আছে আইনের, যে ব্যাখ্যাগুলি তৈরি করে গিয়েছেন ব্রিটিশেরা। তাহলে পরাধীন আমলে, মানে একেবারেই পরাধীনতার যুগে, পরাধীন সময় তৈরি করা ব্যুরোক্রেসি, পরাধীন সময় তৈরি করা যে পেনাল কোড, পরাধীনতার মধ্যে দিয়ে তৈরি হওয়া পুলিশ, পরাধীনতার মধ্যে দিয়ে শেখা ঔপনিবেশিক ভাষা, আপনি কি সব বাতিল করে দিতে পারবেন? পারবেন না। আন্তর্জাতিকতার সাথে যদি আমাদেরকে থাকতে হয় তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদের বিশ্বাসের জন্য আমরা অবশ্যই কাজ করব, আমাদের ধর্মবিশ্বাসকে আমরা অবশ্যই পালন করব, যে যতটুকু পারি, যেভাবে পারি। তবে এর জবাবদিহি আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছে করব। আল্লাহ তাআলা আমাদেরকে বিচার করার কথা বলেছেন, এবং আমাদের যে ইমানের বিভিন্ন অঙ্গগুলি বলা আছে, সেখানে বলা আছে যে আমাকে আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিষয় সেটা বিশ্বাস করতে হবে, খাতামান নবীন বিশ্বাস করতে হবে, আমাদেরকে ফেরেশতাগণের উপর বিশ্বাস করতে হবে, আমাদেরকে ঐশী কিতাব যেগুলো আল্লাহ তাআলা পাঠিয়েছেন সেটার উপর বিশ্বাস করতে হবে, আমাদেরকে তাকদীরের উপর বিশ্বাস করতে হবে, এবং আমাদেরকে মৃত্যুর পরে যে আমরা আবার বিচারের জন্য পুনরুত্থিত হব যে বিষয়গুলোকে সেটা বিশ্বাস করতে হবে। এবং এই যে আপনি বিচারের জন্য পুনরুত্থিত হবেন, সেই বিচারাচার যদি পৃথিবীতে সব হয়ে যায় তাহলে ওইখানে কি বিচার হবে? অতএব এই যে কথাগুলি কিছু লোক বলেন, ধর্মকে নিজের মতো করে বলেন, আমি শুধু বলবো যে ধর্মকে অনুধাবন করার চেষ্টা করাটা সবচেয়ে জরুরি। বিশ্বাসের জন্য আত্মোপলব্ধি খুবই জরুরি। বিশ্বাস আসলে পরে আচরণ দিয়ে কখনো বিশ্বাস তৈরি করা যায় না, বিশ্বাস থাকলে আচরণ করা যায়। জি, আমি মঞ্জু ভাইয়ের কাছে আসতে চাই, মঞ্জু ভাইকে দিয়ে শেষ করতে চাই, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। মঞ্জু ভাই, আপনি রাজনীতিবিদ হিসেবে আসলে কি মনে করেন, ভোট যুদ্ধে মানে ইস্যুটা কি, মানে ৭১ ধর্ম, এই বিষয়ের বাইরে অন্য কোনো ইস্যু কেন আমরা দেখি না? আমাদের তো নিশ্চয়ই এটার বাইরেও অনেক বড় বড় ইস্যু নিয়ে কথা বলা উচিত। আমরা যখন নতুন একটা রাজনৈতিক দল করতে আসলাম, প্রথম দিনই আমরা বলেছিলাম আমাদের এই দলটা মতাদর্শ বা ধর্ম এই দুটোর ভিত্তিতে হবে না। তো সবাই একটু অবাক হয়েছিলেন, বললেন যে এটা তাহলে দলটা কিসের ভিত্তিতে হবে? আমরা বলেছিলাম এটা হবে অধিকারের ভিত্তিতে, অ্যান্ড দেন এটা হবে সলিউশন প্রপোজিং একটা মানে কর্মসূচি ভিত্তিক রাজনৈতিক দল। দেখেন, মানুষ রাষ্ট্রের কাছে কি চায়? মানুষ রাষ্ট্রের কাছে চায় না যে পূজার নিয়ম কি বা নামাজের পদ্ধতি কি জানার জন্য, এটার জন্য রাষ্ট্রের কাছে আসে না। এটার জন্য সে শিক্ষকের কাছে যায়, এটার জন্য মসজিদে যায়, মন্দিরে যায়, পরিবার তাকে শিখায়, সে জন্ম নেয় একজন মানুষ হিসাবে, তারপরে তার পরিবারই তাকে মুসলিম বা তাকে হিন্দু বানায়। এই তো, রাষ্ট্র কখনো কাউকে হিন্দু বা মুসলিম বানায় না, এবং এটা রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে না। রাষ্ট্র প্রোটেক্ট করে যে যার যার ধর্ম যাতে সে করতে পারে, রাষ্ট্র এখানে একটা রেফারের ভূমিকা পালন করে। তাহলে রাষ্ট্রের কাছে আমরা যেটা চাই সেটা হচ্ছে অধিকার। একজন মানুষ জন্ম নিলে তার পিতা কি তাকে হত্যা করতে পারে? পিতা যদি মনে করে যে আমি আমার ছেলেকে খাওয়াইতে পারবো না, তারা মেরে ফেলি, মারলে সে রাষ্ট্রের কাছে অপরাধী হয়। কারণ এই লোকটা জন্মের সাথে সাথে রাষ্ট্রের কাছে বেঁচে থাকার একটা অধিকার নিয়ে জন্ম নেয়। তখন তার জন্মদাতা পিতা বা যিনি উদরে ধারণ করেছেন যে মা, তাকে হত্যা করতে পারেন, তখন সে কিন্তু আসামি হয়ে যায়। তাহলে রাষ্ট্রের মূল ভিত্তি নাগরিকের সাথে হচ্ছে অধিকারের সম্পর্ক, এবং সেই অধিকারটা ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমান। রাষ্ট্র
জন্মগ্রহণ করার পরে একজন ব্যক্তি তার রাষ্ট্রের কাছে তার দায়িত্ব হয়ে যায় তার লালন পালন, নিরাপত্তার, ধর্মের ঊর্ধ্বে উঠে যায়। এখন প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের এই অধিকারের প্রশ্নের জায়গা থেকে অধিকারটা কে নিশ্চিত করবে? আমাদের এখানে দুটো প্রশ্ন আপনি যেটা বলেছেন, যেমন এই রাষ্ট্রের জন্ম হয়েছে ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা যদি বলি, তাহলে রাষ্ট্রের এই জন্মটাকে প্রশ্নের ঊর্ধ্বে রাখতে হবে। ঠিক আছে, আমাদের বিতর্ক থাকতে পারে, আর্গুমেন্ট থাকতে পারে, কিন্তু আমাদের সবাইকে মেনে নিতে হবে যে এই রাষ্ট্রটা একটা বৈষম্যের জায়গায় ছিলাম। পাকিস্তান রাষ্ট্র আমাদের উপর বৈষম্য আরোপ করেছিল, ফলে আমরা কম্বাইন্ড ডিসিশনে একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই রাষ্ট্রটা ফ্যাক্ট। আপনি দেখবেন যারা স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছিল তারাও কিন্তু এখন রাষ্ট্রটাকে মানে, তারাও স্বাধীনতা দিবস মানে, বিজয় দিবস মানে, পতাকা মানে তো তার ভিতরে কিছু থাকুক না থাকুক, বাইরে এসে সে মানছে, তার মানে এটা মানতে আপনি বাধ্য, তাহলে আপনি রাষ্ট্রের নাগরিক। এটা একটা ব্যাপার। নাম্বার 2 হচ্ছে ধর্মের ব্যাপারটা। আপনি দেখেন প্রত্যেক ধর্ম কিন্তু আমাদেরকে কিছু কমন জিনিসে ধর্মগুলোর মিল আছে। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি মিথ্যা কথা বলা কি বৌদ্ধ ধর্মে বা হিন্দু ধর্মে কি বৈধ না? কারো সম্পদ আহরণ করা, কোনো নারীর প্রতি জুলুম করা, কাউকে গালি দেয়া, কোনো ধর্মে কি বৈধ আছে? বৈধ নয়। ধর্মের এবাদতের জায়গাটা যেটা, মানে আমি কিভাবে প্রভুর বন্দনা করব, আমি কিভাবে আল্লাহর, এখানে অমিল আছে, এখানে একদম কনফ্লিক্ট আছে। যেমন হিন্দুরা যেভাবে পূজা করে, মুসলিম ধর্মে এটা একদম নিষিদ্ধ, মানে এটা একদম কনফ্লিক্ট। বাট সত্য কথা বলা, মানুষকে শ্রদ্ধা করা, আমানত রক্ষা করা, একে অপরের প্রতি সহনশীল হওয়া, এগুলো প্রত্যেক ধর্মে দেখবেন আপনি একই মিল আছে। তাহলে ধর্মের সাথে ধর্ম যদি একজন মানুষ মানে, তাহলে কিন্তু সে রাষ্ট্রে একটা ভালো নাগরিক হয়ে যেতে পারে। কনফ্লিক্টটা কোথায় হয়? যখন আমি আপনার ধর্মকে আঘাত করব, আপনি যখন আমার ধর্মকে আঘাত করবেন, বা আমি যখন আমার ধর্মকে শ্রেষ্ঠ বলবো, তখন আপনিও কিন্তু আপনার ধর্মকে শ্রেষ্ঠ বলবেন। ঠিক আছে না? আপনার বাবা আপনার কাছে যেমন শ্রেষ্ঠ, আমার বাবা আমার কাছে শ্রেষ্ঠ, আপনার মা, প্রত্যেক মা, সন্তান যতই চেহারা খারাপ হোক তার কাছে তার সন্তানটাই তো সবচেয়ে আদরের। এই পার্থক্যটা আমরা করতে পারি না বলেই, যেটা তুষার ভাই বলেছেন, যখন আমি ধর্মের ভিত্তিতে বলি আমার ধর্ম শ্রেষ্ঠ এবং আমার ধর্মের ভিত্তিতে এই রাষ্ট্রটা পরিচালিত হবে, তখন আরেকটা ধর্মের লোক বলবে আমার ধর্ম তো শ্রেষ্ঠ, আমার ধর্ম, আমি নাইলে এই ধর্ম পালন করি কেন? সুতরাং এই জায়গাটাকেই একটা কনফ্লিক্ট তৈরি হয়। আমি এটা বোঝানোর চেষ্টা করি যে দেখেন, এই যে আমার খুব ভালো লাগছে আজকে জামাত ইসলামের মতো একটা দল, সে একটা অমুসলিম হিন্দু, বা তাদের দৃষ্টিতে অমুসলিম, তারা বলে যে একটা হিন্দু প্রার্থী দিয়েছে, ভবিষ্যতে হয়তো আরও বেশি দিবে। আরও খুশি হতাম যদি তারা এবার নারীও প্রার্থী দিত। এই যে তাদের মধ্যে এই বোধোদয়টা এসেছে যে আমরা এই রাষ্ট্রের নাগরিক হিন্দু মুসলমান বলে আলাদা কিছু না। সেটি কি কনফ্লিক্ট না? কনফ্লিক্ট করে না? এই কনফ্লিক্টটা তাদের মধ্যে হবে, এই কনফ্লিক্টের জবাব তারা দিবেন। এই কথাগুলো আমরা বারবার তুলেছিলাম। ঠিক আছে, যেমন দেখবেন তারা যে হিন্দু লোকটাকে প্রার্থী দিয়েছে, তিনি কি আল্লাহর আইন বাস্তবায়নের জন্য কাজ করবেন না? সেটা উনি করতে পারেন, উনি ব্যক্তিগতভাবে যদি মেনে নেন। কারণ আপনি দেখবেন যখন খোলাফায়ে রাশেদিনের শাসন ব্যবস্থা ছিল, তখন 2/3, মানে আপনার 1/3 ছিল মুসলিম, 2/3 কিন্তু অন্য ধর্মের লোকেরা ছিল। তারা এটা মেনে নিয়েছে কেন? তারা একটা ওই ধরনের খোলাফায়ে রাশেদিনের রাষ্ট্রকে মেনে নিয়েছে ইন টার্মস অফ ওইটা একটা সুশাসনের রাষ্ট্র ছিল বলে। এখন দেখেন আমাদের দেশের, আমি বলি হুজুরদেরকে যদি আপনি একটা 2টা অপশন দেন যে ভাই আপনাকে 2টা পাসপোর্ট দেওয়া হবে, আপনি কি সৌদি আরবের নাগরিক হইতে চান না আমেরিকার নাগরিক হইতে চান? আমার ধারণা 80% হুজুর আমেরিকার নাগরিক হইতে চাইবে। কেন? ইন টার্মস অফ তার সেখানকার সুশাসন, তার অধিকার, সেখানে উন্নত অর্থ ব্যবস্থা, উন্নত শিক্ষা ব্যবস্থা, উন্নত নাগরিক জীবন, নিরাপত্তা, এটার জন্যই তো। রাষ্ট্রের কাছে আমাদের চাওয়া হচ্ছে এটা ভাই, রাষ্ট্রের, আপনার রাষ্ট্র যদি এটা ইসলামী রাষ্ট্র হয়, বা সেই রাষ্ট্র যদি আপনার নাগরিক অধিকার দিতে না পারে, সেই রাষ্ট্র যদি আপনাকে ভালো করে খাওয়াইতে না পারে, পড়াইতে না পারে, আপনি এই রাষ্ট্রকে মানবেন না তো, থাকবেন না তো এই রাষ্ট্রের অধীনে। এবং হয়ও নাই। আপনি দেখবেন হযরত ওমরের সময় যখন, মানে এটা আমি জানি না কতটুকু অথেন্টিক, বাট আমরা শুনেছি যে যখন অভাব দেখা দিয়েছে তখন উনি শরিয়ার আইন স্থগিত করেছিলেন, যে মানুষকে তুমি খাওয়াইতে না পারলে হাত কাটার বিধান যেটা আছে, যে চুরি করলে মানুষকে কঠিন শাস্তি দেওয়া হবে, এটা রহিত করেছিলেন। তার মানে কি, আর আগে রাষ্ট্রের কাজ হচ্ছে অধিকার নিশ্চিত করা, তারপর আপনাকে শাস্তি আরোপ করে। এটা কমন রুল পৃথিবীতে। ওই যে বলে না, ভাত দেওয়ার ইয়ে নাই কিল মারার গোসাই, একটা কথা বলে না? তো ভাত দেওয়ার মুরদ নাই কিল মারার গোসাই। রাষ্ট্র কোনোদিন কিল মারার গোসাই হতে পারে, ওই রাষ্ট্র টিকবে না, ওই রাষ্ট্র মানবে না মানুষ। আমাদের রাষ্ট্রে যে আজকে এত আমাদের অশান্তি, এর কারণ কি? কারণ এই রাষ্ট্র তো ভাত দিতে পারছে না ভাই। সুতরাং আমি মনে করি ৭১-এর প্রশ্নটা গুরুত্বপূর্ণ ওই জায়গায় যে আমরা সবাই এই রাষ্ট্রটাকে মানতে হবে। এই রাষ্ট্রের আমি নাগরিক হয়েছি, এই রাষ্ট্রের ৭১-এর যুদ্ধের মধ্যে দিয়ে হয়েছে। কার কি ভুল ত্রুটি আছে এটা ওভারঅল আমাকে মেনে নিতে হবে।
আমার পিতা আমাকে খাওয়াইতে পারে না, পড়াইতে পারে না, আমি আমার পিতার সন্তান, এটা আমাকে মানতে হবে। এই রাষ্ট্রের আমরা সবাই সন্তান, এটা আমাদেরকে মানতে হবে। 2 নাম্বার হচ্ছে যার যার ধর্ম তার, রাষ্ট্রটা সবার। রাষ্ট্রের আর ধর্মের জায়গায় যদি আমরা কনফ্লিক্ট আনি তাহলে সব ধর্মের মধ্যে বিভেদ তৈরি হয়ে যাবে এবং এটা মারামারি লেগে যাবে। রাষ্ট্রের ওই মৌলিক নীতিগুলো ধর্মের সাথে কোনো সাংঘর্ষিক না, ওটা যদি মেনে চলি তাহলে সব ধর্মের লোকেরা একই সাথে বসবাস করতে পারবে। এই নীতিটা মেলেই আমাদের ভোট করতে হবে। জি, আপনার বক্তব্য আমরা শুনলাম। আমি একটু বলতে চাচ্ছি কিছু না, আমি খুবই মুগ্ধতার সাথে শুনেছি কথাগুলি এবং এটাই ঠিক। এই যখন আমরা বলি যে, আমি যখন বলছিলাম যে আমরা আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করি, মানে ওনার সকল কাজে আমাদের এক ধরনের আমরা অ্যাকসেপ্ট করি, ওনার সব কিছু আমরা অ্যাকসেপ্ট করি। এবং এই যে সব কিছু অ্যাকসেপ্ট করার মধ্যে দিয়ে আমরা আসলে কি করি, আমরা আসলে মূল যে মানুষের দায়িত্ব সেটা পালন করার চেষ্টা করি। এবং সেই পালনের জায়গাটা কোথায়, সেটা হচ্ছে যে নিজে যতটুকু পারা যায় ভালো হওয়ার চেষ্টা করা। আমরা পারি না কিন্তু চেষ্টা করি, এবং অন্যের জন্য কিছু ভালো করার চেষ্টা করি। অন্যের জন্য ভালো করা এবং নিজে ভালো হওয়ার চেষ্টা করা, এটাই কিন্তু হচ্ছে আত্মসমর্পিত ধার্মিক মানুষের কাজ। কিন্তু আমরা সেইটা ভুলে গিয়ে আমরা শুধু নিজের জন্য ভালো করি আর অন্যের জন্য গর্ত করি। এই জায়গা থেকে যে রাজনীতিবিদরা বের হয়ে আসছেন সেটার একটা নমুনা আমি দেখলাম। এবং এটা একদমই সত্যি কথা যে প্রকৃত অর্থেই আমরা যদি ধার্মিক হতাম বা পারতাম হতে, তাহলে আমার ধারণা যে রাষ্ট্রের সমস্যাগুলি মিটে যেত। আর রাষ্ট্র যদি প্রকৃত অর্থে ন্যায় প্রতিষ্ঠা করত, তাহলে তারও অন্যান্য সকল কিছুর সাথে বিরোধ কমে যেত। আমরা দুইটার কোনোটাই করতে পারি না। জি, হয়তো আগামীতে পারবো, সেই আশা নিয়েই আমরা বেঁচে আছি। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে রোববার ঠিক রাত 12টায়। আপনাদের সবার ছুটির দিনটি ভালো কাটুক।